একটু দূরেই টলমল অবস্থায় দাঁড়িয়ে থাকতে চেষ্টা করছেন ডক্টর প্রিয়লাল পালিত ও মিস পান। দুজনেরই কালো অন্ধকার চোখ ঠেলে বেরিয়ে আসছে। মুখ, ঠোঁট, লিপস্টিকে মাখামাখি নাকি রক্ত। দু হাতে বুক খামচে ধরে ও হাঁ করে ওরা বাতাস নিতে চাইছেন। টুকটুকে জিভ বেরিয়ে এসেছে অস্বাভাবিক রকম। ঝকঝকে দাঁত দেখা যাচ্ছে, দাঁতে কি লিপস্টিকের ছোপ। বাংলা সাহিত্যে রহস্য, রোমাঞ্চ ও ভুতুড়ে গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন। আজ থাকছে আপনাদের জন্য অন্বেষণে অনিশ দেবের লেখা রূপলি রক্ত। অনিশ দেব জন্মেছিলেন 22শে অক্টোবর 1951। তিনি ছিলেন বাংলা সাহিত্যে রহস্য, রোমাঞ্চ এবং কল্পবিজ্ঞান ধারার জনপ্রিয় লেখক ও সম্পাদক। তিনি ছোটদের ও বড়দের জন্য লিখতেন আনন্দমেলা, শুকতারা, নবকল্লোল, কিশোর বিজ্ঞানী, কিশোর জ্ঞান বিজ্ঞান, কিশোর ভারতী সহ পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জনপ্রিয় পত্রিকাগুলিতে তার লেখা প্রকাশিত হয়েছে। লেখার পাশাপাশি তিনি সম্পাদনা, অনুবাদ ইত্যাদির কাজও করতেন। আজকের গল্পটি আমরা নিয়েছি 1984 সালে পুজো সংখ্যায় প্রকাশিত তার মাসিক রোমাঞ্চ পত্রিকা থেকে। গল্প পাঠে মিঠুন ও মৌসুমী, গল্পের সূত্রধর মিঠুন। শুরু হচ্ছে অনিশ দেবের লেখা রূপলি রক্ত। ডক্টর পালিত বললেন, এই নিন, আপনি আয়না চেয়েছিলেন। আমি বিছানায় উঠে বসলাম। খুব খুশি হয়ে আয়নাটা হাতে নিলাম। এখানে আসার পর এই প্রথম নিজের মুখ দেখতে পাবো। ডক্টর পালিতের দিকে তাকিয়ে কৃতজ্ঞভাবে হাসলাম। উনিও হাসলেন হয়তো, কারণ গোধূলির আবছা আলোয় সাদা দাঁত ঝিকিয়ে উঠল। আমি আয়নায় নজর দিলাম। কার ছবি এটা? এই কি আমি? এইরকমই কি আমি দেখতেছিলাম? সাদামাটা মাঝারি রঙের স্বাস্থ্যবান এক যুবকের মুখ। কি জানি এই যুবককে কখনো আমি দেখিনি। নিজের যে চেহারা আমার মনে আছে তার সঙ্গে এতটুকু মিল নেই। অন্ধকার ক্রমশ গাঢ় হচ্ছে আর আয়নার মুখটাও ঢেকে যাচ্ছে আঁধারে। আয়নায় ঘরের একমাত্র জানলাটা চোখে পড়ছে, কিন্তু ডক্টর পালিত কই? চমকে চোখ ফিরিয়ে দেখি উনি আমার মাথার কাছে জানলা আড়াল করে একই জায়গায় দাঁড়িয়ে আছেন। মুখটা ছায়ায় ঢাকা, চোখ দুটো অন্ধকার কোটর। খসখস শব্দে হেসে বললেন, কি নিজেকে চিনতে পারছেন না তো? এখানে যারা আসে তারা কেউই পারে না, আর যখন পারে তখন এখান থেকে তাদের ছুটি হয়ে যায়। আমার মাথায় কিছুই ঢুকলো না। ধাঁধার মতো সব জট পাকিয়ে গেল। এখানে কতদিন রয়েছি আমি? কতদিনই বা থাকতে হবে? বহুবার এ কথা জিজ্ঞেস করেছি ডক্টর পালিতকে। উত্তরে পেয়েছি নিঃশব্দ হাসি। দিন, আয়নাটা এবার দিন। ডক্টর হাত বাড়িয়ে আয়নাটা নিতে চাইলেন। আমি এটা কাছে রাখতে চাই ডক্টর। অনুনয় সুর বেরিয়ে এলো আমার ঠোঁট চিরে। আবার সেই হাসি। তারপর বললেন, নিয়ম নেই যে যদি আয়না ভেঙে অসাবধানে আপনার হাত পা কেটে যায়। আমরা চাই না আপনাদের রোগীদের অযথা রক্তপাত হোক। জানেন তো রক্তের এক একটা ফোঁটার কত দাম। আয়নাটা হাত থেকে নিয়ে নিলেন, আমাকে বিশ্রাম নিতে বললেন। তারপর বেরিয়ে যাওয়ার আগে সুইচ টিপে ঘরের নীল আলোটা জ্বেলে দিয়ে গেলেন। ঘরে আবার আমি সেই একা। সন্ধে ঘন হয়ে আসছে, শরীর দুর্বল লাগছে।
কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। ডক্টর পালিতের এই অদ্ভুত হাসপাতালটাই ভারী অদ্ভুত। বিশাল এলাকা জুড়ে বাড়ি, অথচ জোনা চারেকের বেশি রোগী আমার চোখে পড়েনি। আর ডাক্তার ওই একজন, ডক্টর প্রিয়লাল পালিত। এছাড়া একজন নার্স আছেন, মিস তৃষ্ণা পান। মোট 6টি প্রাণী, অথচ প্রায় 3 বিঘে জমি জুড়ে বাগান, পুকুর, বাড়ি আর পিছন দিকটায় ঘন জঙ্গল। জায়গাটা শহর থেকে কত দূরে কে জানে। শহরে কি মানসিক রোগের কোনো হাসপাতাল নেই যে আমাদের মতো 4 জন হতভাগ্যকে এখানে পাঠিয়েছে? খাঁ খাঁ হাসপাতালে মাঝে মাঝে আমি ঘুরে বেড়াই। 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা চষে বেড়াই। কাউকে চোখে পড়ে না, কেউ বাধা দেয় না। কিন্তু আমি জানি এদের চোখ ফাঁকি দিয়ে বাড়ির বাইরে বেরোবার কোনো উপায় নেই। এমনি করে হাঁটতে হাঁটতেই অনেকদিন ডক্টর পালিতের 2 তলার ল্যাবরেটরিতে পৌঁছে গেছি। শিশি বোতল, নানান কেমিক্যাল ও যন্ত্রপাতিতে ভরা প্রকাণ্ড ঘর। ওই ঘরে ঢুকলেই আমার মন চনমন করে ওঠে। তাকে সার সার সাজানো বিষের শিশিগুলো দেখে নিষ্পিস করে হাতের আঙুলগুলো। মরার খুলি আর কাটা চিহ্নের মতো আঁকা একজোড়া হাড়ের ছবি আমাকে চোখ ঠাউরে হাত ছানি দিয়ে ডাকে, আয় রে আয়। আমার চোখে নেশা ধরে যায়, মাথা ঝিমঝিম করে। ওহ, কতদিন যে ওসব জিনিসে হাত দিইনি। কিন্তু হাজার ইচ্ছা হলেও আমি ফাঁকা ঘরে ঢুকে তাকের দিকে হাত বাড়াইনি। কারণ আমি জানি ডক্টর পালিত অথবা মিস পান ঠিক আমার উপর নজর রাখছেন। একদিন আমাকে ওরা হাতে নাতে ধরে ফেলেছিলেন, তবে কিছু বলেননি। ডক্টর পালিত আর মিস পান শুধু একে অপরের দিকে তাকিয়ে হেসেছিলেন। অপমানে আমার গায়ে জ্বালা ধরে গিয়েছিল সেদিন। নীল আলো কেমন যেন স্বপ্ন ডেকে আনে, ঘুম ঘুম পায়। এখানে সব কিছুর রং সাদা। ঘরের দেওয়াল, জানলা, দরজা, বাগানের ফুল, এমনকি রোগীদের মুখগুলো পর্যন্ত ফ্যাকাশে সাদা। শুধু ডক্টর পালিত আর তৃষ্ণা পানের ঠোঁট জোড়া টুকটুকে লাল, ঘোর লাল, ঠিক লিপস্টিকের মতো। এমন সময়ে মিস পান ঘরে খাবার নিয়ে ঢুকলেন। বিছানার পাশের টেবিলের উপরে খাবার নামিয়ে রেখে বললেন, কেমন আছেন? নরম গলায় বললাম, ভালো। আপনি কদিন ধরে ঠিক মতো খাচ্ছেন না? ভালো করে খাওয়া দাওয়া করুন, নইলে সেরে উঠবেন কেমন করে? আমি শুয়ে শুয়েই আবছা আলোয় তৃষ্ণা পানকে দেখতে লাগলাম। শরীরের যৌবন মাথা চাড়া দিতে চায়, কিন্তু অন্ধকার চোখের দিকে চোখ পড়লেই শীত শীত করে, লোমগুলো খাড়া হয়ে ওঠে। আপনাদের স্বাস্থ্য সবসময় তরতাজা থাকা দরকার। তৃষ্ণা পান কথা বলতে বলতে ঠোঁটের ওপরে জিভের ডগাটা বুলিয়ে নিলেন। হঠাৎই কোমল হাতটা বাড়িয়ে আমার বাহু স্পর্শ করলেন, আদরে চিমটি কাটলেন। সব রোগীদের মধ্যে আপনিই সব থেকে ভালো। আমাদের কথা মতো চলেন, স্বাস্থ্যের যত্ন নেন। আমি কি বলবো, ঠিক করে ওঠার আগেই মিস পান জুতো খটখটিয়ে চলে গেলেন। অতএব বিছানায় উঠে বসে টেবিলটা কাছে টেনে নিলাম। খুব খিদে পাচ্ছে। লক্ষ্য করে দেখেছি ট্রিটমেন্ট রুম থেকে ফেরার পর থেকেই প্রচণ্ড খিদে পায়, অথচ খেতে ইচ্ছে করে না। 3 দিন আগে ডক্টর প্রিয়লাল আমাকে ট্রিটমেন্ট রুমে নিয়ে গিয়েছিলেন। ঘরটা কাঁচের। সেখানে যে আমার কি ট্রিটমেন্ট হয়েছিল মনে নেই, শুধু এটুকু মনে আছে, যখন ফিরে এসেছি তখন শরীরে অসহ্য ক্লান্তি, অবসাদ আর জড়তা। তারপর থেকেই আমার খাওয়া দাওয়ার মাপ বাড়িয়ে দিয়েছেন ডক্টর পালিত। ট্রিটমেন্ট রুম থেকে ফেরার পরেই
বরাবর এই ব্যবস্থা করেন। ভালো করে খেয়ে দে আমাকে আবার সুস্থ সবল হতে হবে, ডাক্তারের আদেশ। অতএব খাওয়া শুরু করলাম। হঠাৎই দরজায় একটা ছায়া নজরে পড়ল। চমকে মুখ তুলে তাকালাম। ছায়াটা ঘরে ঢুকে এলো। চাপ দাড়িওয়ালা অল্প বয়সী একটা ছেলে, হাসপাতালে নতুন এসেছে, রোগা সোগা চেহারা, ছটফটে চোখ, মুখে কেমন একটা তেজ আছে। ও আর আমি ছাড়া যে দুজন রোগী হাসপাতালে আছে তারা বুড়ো, শুকিয়ে প্যাকাটির মতো হয়ে গেছে। ঘর ছেড়ে বেরোনোর ক্ষমতা নেই, স্রেফ বিছানায় শুয়ে বসে থাকে। মিসপানকে ওদের কথা জিজ্ঞেস করলেই বলেন, ওদের আর কোনো রোগ নেই, ভালো হয়ে গেছে। তাহলে ওরা ছুটি নিয়ে চলে যাচ্ছে না কেন? কোথায় যাবেন? ওদের যে তিনকুলে আর কেউ নেই। মিসপান সরু সরু দাঁত দেখিয়ে হাসলেন। যাদের কেউ থাকে না তারাই তো এখানে আসে, আমরাই তাদের সব। আমি অধৈর্য হয়ে জানতে চেয়েছি, আমার অসুখ কবে সারবে? সারবে? এত অধৈর্য হচ্ছেন কেন? আর 2-4 মোটাসোটা রুগী আসুক, আপনাদের দুজনের অসুখ তখন তাড়াতাড়ি সারবে। আমি জবাব শুনে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলাম। শুধু একবার মনে হয়েছিল বুড়ো দুটো বেঁচে আছে তো। ঘরের দরজা দিয়ে উঁকি মেরে যখনই ওদের দেখেছি, মনে হয়েছে সাদা চাদরে ঢাকা রক্তহীন সাদা দুটো মানুষ। পেট পুড়ে খাচ্ছেন দেখছি, ঠাট্টার সুরে বলল দাড়িওয়ালা ছেলেটি। বিনা আমন্ত্রণেই বিছানার এক ধারে এসে বসলো। দেখা হলেই ছেলেটা আমার সঙ্গে ঠাট্টাই আর কি করে, বলে, আপনি হলেন ওদের পোষা পাখি, জবাইয়ের মুরগির মতো। যত খেতে মোটা হবেন ততই ওদের ভালো। আমি জবাব না দিয়ে একটা তরকারির বাটি ছেলেটার দিকে এগিয়ে দিলাম। বললাম, নিন, আমার এখন খেতে ইচ্ছে করছে না। ও যেন আঁতকে উঠল। তৎক্ষণাৎ করে উঠে পড়ল বিছানা ছেড়ে। তারপর বলল, মরে গেলেও আপনার থেকে হাত থেকে কোনো জিনিস খাচ্ছি না, এত জলদি আমার মরার স্বাদ নেই। আমি অবাক হয়ে আর কিছু বলার আগেই সে ঘর ছেড়ে চলে গেল। আমি কিছুক্ষণ খোলা দরজার দিকে তাকিয়ে রইলাম। তারপর খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। বেশ আরাম লাগছে এখন। পরদিন ডক্টর পালিত ও মিসপানের হাসির মানে খুঁজে পেলাম। আমাকে ফাঁকা ল্যাবরেটরিতে বিশেষ শিশি ঘেরা জায়গায় দেখে কেন ওরা সেদিন অমন করে হেসেছিলেন এখন বুঝতে পারছি। অপমানে তখন গায়ে জ্বালা ধরে গিয়েছিল আমার। এখন সে জ্বালা শতগুণ হয়ে আমার শরীরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। ভয় হচ্ছে আমার এই ছটফটানি দেখে ওরা আমাকে আজই আবার ট্রিটমেন্ট রুমে না নিয়ে যান। সকালবেলার দিকে হাসপাতালের ভেতরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। এক সময় হাজির হয়ে গেলাম ল্যাবরেটরিতে। যথারীতি সেখানে কেউ নেই। মনে কেমন একটা জেদ চেপে গেল। ঝট করে একটা বোতল টেনে নিলাম তাক থেকে, মার্কিউরি ক্লোরাইডের সলিউশন। বোতলের গায়ে মরার খুলি ও কাটাকুটি হাড়ের ছবি। বোতলটা গায়ে সাদা অ্যাপ্রনের আড়ালে লুকিয়ে ফিরে এলাম নিজের ঘরে। তারপর ডক্টর পালিত ও মিসপান যেখান থেকে জল পান করেন, সেই ওয়াটার ফিল্টারের জলের মধ্যে বোতলের অর্ধেকটা ঢেলে দিয়েছি। বোতলটা লুকিয়ে রেখেছি নিজের ঘরে। ব্যাস, কাজ শেষ। একটু পরেই মিসপান এসে আমাকে ডেকে নিয়ে গেলেন। বললেন, একটু আসুন, একটা জিনিস দেখাবো। কি? আমি হকচকিয়ে গেলাম, একটু ভয়ও পেলাম। চলুন না, একটা মজা হবে। সুতরাং ওর সঙ্গে গেলাম। প্রিয়লাল পালিত ওয়াটার ফিল্টারের সামনে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে হাসলেন। আসুন আসুন,
আপনার জন্যই অপেক্ষা করছি। তারপর ফিল্টারের কল খুলে এক গ্লাস জল ভর্তি করলেন এবং এগিয়ে দিলেন আমার দিকে। আমি ভয়ে পিছিয়ে গেলাম। কোনো রকমে বললাম, আমার জল তেষ্টা পায়নি। মিস পান আমাকে অসম্ভব শক্তিতে পিছমরা করে চেপে ধরলেন। ওহ, কি করে এত শক্তি এলো এই তুলতুলে মেয়েটার শরীরে! আর ডক্টর পালিত জল ভর্তি গ্লাসটা আমার নাকের কাছে নিয়ে এলেন। বললেন, দেখুন তো শুকে মার্কিউরেট ক্লোরাইডের গন্ধ পাওয়া যায় কিনা। বাধ্য হয়ে ঘ্রাণ নিলাম। হ্যাঁ, টের পাওয়া যাচ্ছে সহজেই। কোন রকমে ঘাড় নেড়ে সে কথা জানালাম। তখন মিস পান আমাকে ছেড়ে দিলেন। ভয়ে আমার শরীর কাঁপছিল। ধরা পড়ে গেছি আমি। এখন কি ওরা আমাকে নিয়ে? ডক্টর পালিত এক চুমুকে গ্লাসের সবটুকু জল খেয়ে নিলেন। বিষ, তীব্র বিষ। অথচ আবার ফিল্টারের কল খুলে গ্লাস ভর্তি করলেন। এবারে দিলেন মিস পানকে। উনিও গ্লাস শেষ করলেন এক নিমেষে। দুজনেই হাসলেন আমাকে ব্যঙ্গ করে। তারপর আবার গ্লাস ভর্তি হলো। আবার নিমেষে গ্লাস শেষ। তারপর আবার এইভাবে আমাকে দেখিয়ে ওরা পালা করে ফিল্টারের বিষাক্ত জল শেষ করার উৎসবে মেতে উঠলেন। সে কি হাসি ওদের! পেটে হাত চেপে শরীর দুলিয়ে আমার দিকে তাচ্ছিল্যের আঙুল তুলে সে কি হাসি! যেন নেশার ফোয়ারা ছুটছে। দেখতে দেখতে ফিল্টারের জল শেষ। আশ্চর্য, যে বিষে অন্তত 15টা ধেড়ে মানুষের অক্কা পাওয়ার কথা, সেই বিষ হাসতে হাসতে ওরা ছক্কা মেরে শেষ করলেন। অথচ এখনো ওরা অট্টহাসি হাসছেন, চোখের তারা জল জল করে জ্বলছে। আমি তাড়া খাওয়ার নেড়ি কুকুরের মতো দু পায়ের ফাঁকে লেজ ঢুকে ছুটে চলে এলাম নিচের ঘরে, বিছানায়। তারপর অসহ্য জ্বালায় শুধু ছটফট ছটফট। এই জন্যই ওদের ল্যাবরেটরিতে কোনো পাহারা নেই, কোনো ভয় নেই ওদের, এমনকি আমার কাছ থেকেও না। সমস্ত ব্যাপারটা জটিল ধাঁধার মতো ঠেকছিল। এমন সময় দাড়িওয়ালা ছেলেটা আমার ঘরে এলো। ওকে এক গ্লাস জল এগিয়ে দিলাম। ছেলেটা তীব্র ভাষায় আমার উপরে মুখিয়ে উঠল। এক ধাক্কায় জলের গ্লাস ছিটকে ফেলে দিল। আমার ভেতরটা টকবক করে ফুটছিল, হাত বারবার মুঠো হয়ে যাচ্ছিল আপনা থেকেই। ছেলেটা বলল, কিছুই বোঝেন না তাই না ন্যাকা? আপনি এখানে কি করে এসেছেন তা জানেন নাকি সবসময় ভুলে যাওয়ার ভান করেন? আপনার সব ফাইলপত্র আমি দেখেছি। আপনি ওই ইন্ডিয়া ড্রাগ কোম্পানির কেমিস্ট ছিলেন। তিনটে মানুষকে বিষ খাইয়ে খুন করেছেন আপনি। তারপর ধরা পড়েন। বহুদিন আপনাকে নানান মেন্টাল হসপিটালে রেখে সারিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, কিন্তু আপনার ওই এক রোগ, বিষ দেখলেই হাত নিষ্পিস করে। যাকে হাতের কাছে পান তাকে এক ঢুকে বিষ গিলিয়ে দিতে ইচ্ছে করে, তাই না? আমি বিছানায় পাথর হয়ে বসে রইলাম। ও যা বলছে সব সত্যি? নিশ্চয়ই সত্যি, নইলে সব কথাগুলোই আমার এত চেনা জানা ঠেকছে কেন? শুধু আমার নিজের মুখটাই আমার কাছে অচেনা হয়ে গেছে। মনে হচ্ছে কেউ আমার মাথার ঢাকনা খুলে ভেতরের জিনিসগুলো আচ্ছা করে নেড়ে ঘেটে দিয়ে আবার ঢাকনা বন্ধ করে দিয়েছে। দাড়িওয়ালা ছেলেটা চলে গেল। আমার মাথার ভিতরের ওর কথাগুলো বারবার বাজতে লাগলো। তিনটে মানুষকে বিষ খাইয়ে খুন করেছেন আপনি। সন্ধ্যাবেলা প্রিয়লাল পালিত আর মিস পান আমাকে দেখতে এলেন। ওদের চোখে মুখে ব্যবহার একেবারে স্বাভাবিক। সকালের ওই সাংঘাতিক ঘটনা যেন একেবারে ভুলে গেছেন। কিন্তু আমার অসহ্য জ্বালা যেন আবার শুরু হলো। বিভিন্ন প্রশ্ন করে ডক্টর পালিত আমার মানসিক প্রতিক্রিয়া দেখলেন।
তারপর চোখ জিভ পরীক্ষা করলেন, রক্তচাপ মাপলেন, পালস দেখলেন, গা হাত পাও দেখলেন টিপে টিপে। তৃষ্ণাপান ঠায় দাঁড়িয়ে লোভী চোখে ডক্টরের কাণ্ড কারখানা দেখছিলেন। পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেলে আগ্রহ নিয়ে বললেন, কেমন দেখলেন ডক্টর? কাল পেশেন্টকে ট্রিটমেন্ট রুমে নিয়ে যাওয়া যাবে? যাবে, গম্ভীরভাবে জানিয়ে দিলেন পালিত। তারপর দুজনেই চলে গেলেন। আমার ভীষণ ভয় করছিল। আবার ওই ট্রিটমেন্ট রুম, ওখানে কি হয় আমি জানি না। কেমন যেন এক আশ্চর্য ঘোরের মধ্যে সেই সময়টুকু কেটে যায়। তারপর ঘরে বিছানায় যখন জ্ঞান ফেরে, তখন শুধুই অবসাদ আর ক্লান্তি। ডক্টর ও নার্স চলে যেতেই মার্কিউরিক ক্লোরাইডের লুকোনো বোতলটা বার করলাম। কি করব এখন এই বিষ দিয়ে? দাড়িওয়ালা ছেলেটা খুব চালাক। আমার হাত থেকে কখনো কিছু খায় না। আর বাকি ওই বুড়ো রুগী দুটো, ওদের বিষ দিলেই বা কি, আর না দিলেই বা কি। কি যে করি এই বোতলটা নিয়ে। 7-5 ভেবে শেষ পর্যন্ত খোলা জানলার কাছে গেলাম। ছায়া ছায়া অন্ধকারে নেমে এসেছে বাইরের বাগানের পেছনের ঘন জঙ্গলে। কোন প্রাণীর একটানা গর্জন কানে এলো। নেকড়ের চিৎকার প্রায় রোজ রাতেই শোনা যায়। চোখ তুলে দেখি আকাশে আধখানা চাঁদ। চাঁদের আলো মাঝে মাঝেই ঢেকে দিচ্ছে উড়ন্ত বাদুড় আর পেঁচার ডানা। লক্ষ্য করেছি এই অঞ্চলে নিশাচর পাখি বেশি চোখে পড়ে। কেন কে জানে। আর অপেক্ষা না করে হাতের বোতলটা ছুঁড়ে দিলাম বাইরের অন্ধকার বাগানে। অনেকক্ষণ পরে শব্দটা ভেসে এলো। কাঁচের বোতলটা ভেঙে চৌচির। যাক, আপদ গেছে। ওটা রেখেও তো কোনো লাভ ছিল না, যদি অবশ্য নিজেকেই না। আমার মাথার মধ্যে সবকিছু যেন কেমন গোলমাল হয়ে যায়। দু চোখ বুঝলেই সার সার শিশি বোতলের স্বপ্ন দেখি। সবকটার উপরেই মরার মাথার খুলি আঁকা। খুলির কালো চোখের কোটর দুটো ধক ধক করে জ্বলছে। আমার হাতের আঙুলগুলো লাউ ডগা সাপের মতো হিল হিল করে আকুলি বিকুলি করে। বুকের ভিতরে দুপদাপ শব্দ হয়। সেই 3 জনের কথা মনে পড়ে, যাদের আমি বিষে নীল করে দিয়েছি। কিন্তু 3-এর পর 4 নম্বরকে খুঁজে পেলাম কই? আর কতদিন অপেক্ষা করতে হবে আমাকে? ওই দাড়িওয়ালা ছেলেটাকে যদি, কি ভেবে ঘর ছেড়ে বেরোলাম। দাড়িওয়ালা ছেলেটির ঘরে গিয়ে একবার দেখলে হয় কি করছে। অবশ্য এ সময়টাতে ও রোজ তাস খেলে একা একা। বলে এখানে যতক্ষণ পারবেন জেগে থাকবেন। চোখের পাতা এক করলেই বিপদ। ওই ডাক্তার আর নার্সকে বিশ্বাস নেই। কিন্তু ওর ঘরে গিয়ে ভারী অদ্ভুত দৃশ্য দেখলাম। ছেলেটা নির্জীবভাবে বিছানায় শুয়ে আছে, দু চোখ মেলে ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে। একরকম ক্লান্ত অসহায়। ওকে কখনো দেখিনি। আমি বিছানার খুব কাছে চলে গিয়েছিলাম। ছেলেটি মুখ ফিরিয়ে আমাকে দেখলো। প্রথমে ভয় পাওয়া চোখে আমার হাতের দিকে তাকালো। তারপর হাত খালি দেখে আশ্বস্ত হলো। গলায় হাত বুলিয়ে বার কয়েক ঢোক গিলল। আমি জিজ্ঞেস করলাম, এরকম অসময়ে শুয়ে আছেন যে? ছেলেটা চাপা গলায় ফিস ফিস করে বলল, আমাকে আজ ট্রিটমেন্ট রুমে নিয়ে গিয়েছিল। এমন সময় বাইরের অন্ধকার থেকে ভেসে এলো পেঁচার কান্না, শিয়ালের একটানা চিৎকার, নেকড়ের পালের ক্রুদ্ধ গর্জন। তারপর তারপর আমি রুদ্ধশ্বাসে জানতে চাইলাম, ওই ডাক্তার আর নার্স মানুষ নয়, ওরা ভ্যাম্পায়ার। এই দেখুন। শুয়ে থাকা অবস্থাতেই থুতনিটা সামান্য উঁচু করলো ছেলেটি।
হাত দিয়ে দাড়ি সরালো। ঘরে অল্প পাওয়ারের নীল আলো জ্বলছিল। ওর গলার খুব কাছে চোখ নিয়ে দেখলাম 1 ইঞ্চি তফাতে দুটো ছোট ক্ষত চিহ্ন, মাপে মুসুর ডালের দানার মতো। জায়গাটা 2 আঙুলে টিপে ধরে রগড়ানো ছেলেটা। সঙ্গে সঙ্গে কালচে ঘন তরলের ফোঁটা দেখা গেল ক্ষত মুখে। ছেলেটা আঙুলের ডগায় সেই তরল মুছে নিল, আমাকে দেখালো। দেখুন রক্ত। তারপর ফ্যাকাশে মুখে ক্লিষ্ট হেসে জানতে চাইল, আবার তো গলায় আপনার কোথা থেকে রক্ত নিয়েছে? অজান্তেই আমার হাত চলে গেল ঘাড়ে। জায়গাটা খুঁজে পেলাম, এখনো ব্যথা। আমি জানি ইঞ্জেকশনের সিরিঞ্জ অথবা দাঁতের দাগ জোড়া ওখানেই আছে। সত্যি কি প্রিয়লাল পালিত আর তৃষ্ণা পান ভ্যাম্পায়ার? ছেলেটা কি ঠিক বলছে? অবশ্য হতেও পারে। এই জায়গাটা নির্জন, শুধুমাত্র সংসার থেকে জবাব দেওয়ার রুগীরাই এখানকার বাসিন্দা। খোঁজ খবর করার কেউ নেই, সন্দেহ করারও কেউ নেই। তার উপর ডক্টর আর নার্সের অন্ধকার চোখ, ঝকঝকে দাঁত, ওই বিষাক্ত জলপানের ঘটনা। না, আমার সবকিছু যেমন কেমন তলিয়ে যাচ্ছে। কিছুক্ষণ চুপচাপ থেকে ছেলেটিকে সকালের ঘটনা জানালাম। বললাম, বিষে ওদের কিচ্ছু হবে না। ছেলেটি অস্পষ্ট হেসে বললে, হলে তো আপনি সাহায্য করতে পারতেন। একটু থেমে আবার বলল, ভ্যাম্পায়ার আমি অনেক বইপত্র ঘেঁটেছি। এরা দুজন যে টাইপের, তাদের উপর বুলেট দিয়ে গুলি না করলে এরা শেষ হবে না। কিন্তু এখানে উপর বুলেট কোথায় পাবেন? একটা দীর্ঘশ্বাস ফেলল ছেলেটি, আবার চোখ ফেরালো সিলিং এর দিকে। বুলেট, রিভলভার, কান ফাটানোর শব্দ, রক্তপাত। না, আমার শরীর অস্থির অস্থির করতে লাগলো। এগুলো আমার একদম ধাতে সয় না। আমার পছন্দ শিশি বোতল, মরার খুলি, কাটাকুটি হাড়। কিন্তু সেভাবে কি শেষ করা যাবে ডক্টর আর নার্সকে? ছেলেটার কথা মতো সত্যিই যদি ওরা ভ্যাম্পায়ার হন? ছেলেটা হঠাৎই বিড়বিড় করে বলল, পোষা মুরগি, তার মুখ দিলে দিলে এখানে মরতে হবে, বাঁচার কোনো পথ নেই। বাইরে থেকে আবার ভেসে এলো নিশাচর প্রাণীগুলোর চিৎকার। আমি পায়ে পায়ে বাইরে করিডরে চলে এলাম। মনে মনে দুশ্চিন্তার জ্বর ছাড়াতে চেষ্টা করছি। খুঁজে বেড়াচ্ছি প্রশ্নের উত্তর। খাঁ খাঁ করিডরে আমার পায়ের শব্দ অপার্থিব প্রতিধ্বনি তুলতে লাগলো। 2 দিন পর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। শিশি বোতল, মরার খুলি, কাটাকুটি হাড়। কিন্তু আমি ডক্টর পালিতের ল্যাবরেটরি থেকে বোতল সরাতে পারবো না। ওরা ঠিক টের পাবেন এবং ওই রকম গা জ্বালা করা হাসি আমাকে অপদস্থ করবেন। আমার অসহ্য লাগে। সুতরাং দাড়িওয়ালা ছেলেটিকেই বলবো বোতল সরানোর জন্য। দুপুরের দিকে ওর ঘরে গেলাম, সব খুলে বললাম। শুনে ও বিশ্বাস করতে চাইল না। আমি ওকে ভরসা দিলাম, বললাম, আপনার সাহায্য না পেলে এ কাজ আমার একার পক্ষে সম্ভব নয়। ছেলেটা রাজি হলো। 2 দিন ঠিক মতো খাওয়া দাওয়া করে ও অনেকটা চাঙ্গা হয়ে উঠেছে। ওকে বললাম, ঠিক সময় হলেই জানিয়ে দেব কখন, কিভাবে, কোন বোতলটা সরাতে হবে। পরপর 3 দিন আমি গোগ্রাসে খাওয়া শুরু করলাম। যে করে হোক ওজন বাড়াতে হবে। দেখলাম ওজন বাড়ছেও। নিয়মিত রাউন্ডে এসে ডক্টর পালিত ও তৃষ্ণা পান আমার গা টিপে টিপে দেখেন। ওদের চোখ ধক ধক করে। আমি শিউরে উঠি, বুঝি সময় হয়ে এসেছে। আমাকে ট্রিটমেন্ট রুমে ওরা নিয়ে গেলেন বলে। 4র্থ দিন বিকেলে আমি খুব উত্তেজিত হওয়ার অভিনয় করলাম। অস্থির হয়ে হাত পা ছুঁড়তে লাগলাম। ডক্টর পালিত সেটা লক্ষ্য করে
মিস পানের দিকে তাকিয়ে হাসলেন, বললেন, সময় হয়ে গেছে, কালই ওকে একবার ট্রিটমেন্ট রুমে নিয়ে যেতে হবে। কেমন? মিস পান আমার ঘাড়ে কোমল হাত রাখলেন। ওর টুকটুকে জিভের ডগা দেখা গেল। তারপর বললেন, হ্যাঁ, আর দেরি নয়, কালকেই। ওরা চলে যেতেই আমি দাড়িওয়ালা ছেলেটার ঘরে গেলাম। ও উত্তেজিত অবস্থায় আমারই জন্য অপেক্ষা করছিল। ওকে বললাম চুপিসারে ডক্টর পালিতের দোতলার ল্যাবরেটরিতে যেতে, তারপর কতগুলো দরকারি জিনিস নিয়ে আসতে। ঘন্টাখানেক পরেই ছেলেটি ফিরে এলো। সাদা অ্যাপ্রনের আড়াল থেকে বের করে দিল দরকারি জিনিসগুলো। আমার মুখে হাসি ফুটল। ওকে সাবাস জানিয়ে বিছানায় শুয়ে পড়লাম। তারপর সমস্ত নির্দেশ দিয়ে বললাম ঝটপট কাজ সারতে। ছেলেটি আমার কথা মতো কাজ শুরু করলো। আমার বুক শুকিয়ে আসছে, শরীরে আগুন জ্বলছে, চোখের সামনে লাল নীল তারা নাচছে। শেষ পর্যন্ত আমি সইতে পারবো তো? কাজ শেষ করে ও আমার কাছে সরে এলো। উদ্বেগের সুরে জানতে চাইলো, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি দাঁতে দাঁত চেপে জবাব দিলাম, আমি ঠিক আছি, আপনি ঘরে চলে যান, কালকেই সব জানতে পারবেন। ও চলে গেল। আমি বিছানায় শুয়ে ছটফট করতে লাগলাম। একরকম জেদ ধরেই রাতের খাওয়া পেট ভরে খেলাম। তারপর যন্ত্রণা সহ্য করে শুধু অপেক্ষা। অপেক্ষা, দু চোখে আমার ঘুম নেই। অসহ্য চিনচিনে যন্ত্রণার মধ্যে জ্ঞান ফিরল। চোখ খুলেই এক অপরূপ দৃশ্য দেখতে পেলাম। ট্রিটমেন্ট রুমের ধবধবে বিছানায় আমি শুয়ে রয়েছি। একটু দূরেই টলমল অবস্থায় দাঁড়িয়ে থাকতে চেষ্টা করছেন ডক্টর প্রিয়লাল পালিত ও মিস পান। দুজনেরই কালো অন্ধকার চোখ ঠেলে বেরিয়ে আসছে। মুখ, ঠোঁট, লিপস্টিকে মাখামাখি নাকি রক্ত। দু হাতে বুক খামচে ধরে ও হাঁ করে ওরা বাতাস নিতে চাইছেন। টুকটুকে জিভ বেরিয়ে এসেছে অস্বাভাবিক রকম। ঝকঝকে দাঁত দেখা যাচ্ছে, দাঁতে কি লিপস্টিকের ছোপ। টলতে টলতে প্রথমে মুখ থুবড়ে পড়লেন ডক্টর পালিত। মিস পান ট্রিটমেন্ট রুম থেকে বেরোতে যাচ্ছিলেন। দরজার কাছেই হুমড়ি খেয়ে পড়লেন। সামান্য মাথা তুলে আমি মিস পানের শক্ত হয়ে যাওয়া পা দুটো দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি ডক্টর পালিতের কুঁকড়ে যাওয়া বিভৎস দেহ। আমার ঘাড়ের কাছটা চটচট করছে, বালিশের অবস্থাও তাই। শরীরে অবসাদ, অথচ ভিতরে যেন মরুভূমির আগুন জ্বলছে দাউ দাউ করে। এই জ্বালা কি আর নিভবে না? যাক, তবু নিশ্চিন্ত, ভ্যাম্পায়ার দুটো শেষ। গতকালের কথা মনে পড়ছে। দাড়িওয়ালা ছেলেটিকে যখন কাজের দায়িত্ব দিয়ে ডক্টর পালিতের ল্যাবরেটরিতে পাঠিয়েছিলাম, তখন ও কি রকম যেন হতভম্ব হয়ে পড়েছিল। ওকে বলেছিলাম, খুব মনোযোগ দিয়ে শুনুন, একটা স্যালাইনের বোতল আর নিডল নিয়ে আসবেন। এছাড়া ঘরের ডান দিকের প্রথম তাকে দেখবেন একটা ছোট বোতল আছে, তার গায়ে লেখা AGNO3 সলিউশন। সেই বোতলটা নিয়ে আসবেন। ব্যাস, তাহলেই কাজ শেষ। ছেলেটি হেসে বলেছিল, বোতলের গায়ে মরার খুলি আঁকা আছে তো? আমি ব্যস্ত হয়ে বলে উঠেছি, না না, ওটা বিষ নয়, বিষ নয় ওটা। ছেলেটা কেমন যেন হতবাক হয়ে গেল। ভ্যাবাচাকা মুখে আমার দিকে তাকিয়ে রইল। কি যেন জিজ্ঞেস করতে চায় এমন ভাব। আমি হেসে বললাম, কোনো চিন্তা নেই, ভুলে যাবেন না আমি কেমিস্ট ছিলাম। ছেলেটি চুপ করে রইল। তখন আমি ঘরে ফিরে এসে ওর জন্য অপেক্ষা করেছি। ও জিনিসগুলো হাতিয়ে ফিরে আসার পর আমরা কাজ শুরু করেছি। ওকে বলেছি স্যালাইনের বোতলটা বাথরুমে গিয়ে খালি করে নিয়ে আসুন। কোনো রকম প্রশ্ন না করেই
ছেলেটি আমার নির্দেশ পালন করেছে। তারপর ছোট বোতলের তরলটা ঢেলে নিয়েছি স্যালাইনের খালি বোতলে। পাইপ আর নিডল ফিট করেছি। ছেলেটিকে বলেছি স্যালাইনের বোতলটাকে উল্টোভাবে উঁচু করে ধরে রাখতে। আমি নিডল গুঁজে দিয়েছি আমার বাঁ হাতের কনুইয়ের খাঁজে। বোতলের তরল পাইপে নেমে এসে ঢুকে যেতে লাগলো আমার শরীরে, মিশে যেতে লাগলো আমার রক্তে। ছেলেটি বোকা বোকা ভয়ার্ত চোখে দেখেছিল। এক সময় বোতল শেষ হলো। নিডল বার করে তুলো দিয়ে ক্ষতস্থান চেপে ধরে ভাঁজ করে রইলাম। ছেলেটিকে বললাম খালি বোতল, পাইপ, নিডল সব জানলা দিয়ে বাইরে ফেলে দিতে। শুধু আমার রক্তে ছাড়া আর অন্য কোথাও যেন আমাদের গোপন কাজের কোনো চিহ্ন না থাকে। ওহ, কি যন্ত্রণা যে সহ্য করেছি সারাটা রাত। ভ্যাম্পায়ার দুটোকে শেষ করতে পেরে মনে হচ্ছে যন্ত্রণা সহ্য করা আমার সার্থক হয়েছে। রূপোর বুলেট আমি পাইনি, তবে ল্যাবরেটরি থেকে পেয়েছি AgNO3 আর্জেন্টাম নাইট্রেটের দ্রবণ। আর্জেন্টাম ল্যাটিন ভাষায় ওটাই তো রূপোর নাম। সেটাই তো সিলভার নাইট্রেট, অর্থাৎ রূপোর পরমাণুর ছুঁচ বিঁধিয়ে ঢুকিয়ে দিয়েছে আমার রক্তে। রক্তে মিশে গেছে রূপোর বুলেটের চেয়েও ভয়ঙ্কর এবং অমোঘ। সেই রূপলি রক্ত চুষে ডক্টর প্রিয়লাল পালিত আর মিস পান। আমার শরীর দুর্বল লাগছে ভীষণ। ট্রিটমেন্ট রুম থেকে কি আর বেরোতে পারবো কখনো? দাড়িওয়ালা ছেলেটাই বা কোথায়? আস্তে আস্তে বাইরের অন্ধকার নামবে। শুরু হবে নিশাচার প্রাণীর আর্ত কান্না, হিংস্র গর্জন। এই নির্জন মিত্রপুরী থেকে নিরাপদে বাইরে বেরোতে পারবো তো? বাইরে 3 জনকে শেষ করেছিলাম, আর কতদিন পরে এখানে 2 জনকে বাগে পেলাম। মোট 5 জন। এখনো কত বাকি? অন্তত 13 জনকে শেষ করতেই হবে। 13 নাকি আনলাকি 13, নইলে নরকে যে আমার ঠাঁই হবে না। রাত বোধহয় বেড়েছে, কারণ বাইরে শুরু হয়েছে নেকড়ের গর্জন, আর শরীরের ভিতরের প্রতিটি শিরায় ও ধমনীতে রূপলি রক্তের পাগল করা ছোটাছুটি ক্রমশ উত্তাল হয়ে উঠেছে। বাইরের গর্জনের সঙ্গে তাল মিলিয়ে কোটি কোটি লোহিত কণিকা কেমন মাতালের মতো নাচছে, নাচছে, নাচছে। চোখের সামনে লাল, নীল, হলুদ তারার মেলা। এতক্ষণ আপনারা শুনছিলেন অনিশ দেবের লেখা রূপলি রক্ত। গল্পটি যদি ভালো লাগে প্রত্যেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।